নমস্কার, সবাই ভালো আছেন তো? কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালে ছাদে উঠে দেখি আকাশটা এত সুন্দর লাগছে, তাই আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম। এরপর নিচে গিয়ে রান্নাবান্না শুরু হবে। আজ যে রান্নাটা করব তার জন্য নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, খানিকটা আদা, 10-12 কোয়া রসুন, 2টো মাঝারি সাইজের টমেটো, 4টে আলু, আর নিয়েছি প্রায় 400 গ্রাম মতন চিংড়ি মাছ। এটা আমি ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি। আর নিয়েছি প্রায় 1 কেজির মতন এঁচোড়, এটাও পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছি। সুতরাং আর বোধহয় বলবার অপেক্ষা রাখে না যে আজকের মেনু কি। আজকের মেনু হলো এঁচোড় চিংড়ি। এর জন্য পেঁয়াজগুলোকে আমি প্রথমে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, কারণ এটাকে এরপরে মেশিনে দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। তাই জন্য এখানে খুব সুন্দর একেবারে ইঞ্চি মেপে কাটবার কোনো দরকার নেই, মোটামুটি একটা রাফলি টুকরো করলেই হলো। আমাদের বাঙালি বাড়িতে এঁচোড় চিংড়ি কিন্তু খুব পরিচিত একটা খাবার এবং খুব পুরনো দিনের একটা রান্নাও বটে। আপনাদের বাড়িতে কে কে এই খাবারটা খেতে খুব ভালোবাসে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, তখন যে বলছিলাম পেঁয়াজগুলোকে একটা মেশিনে দিয়ে টুকরো করে নেব। তো এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে আর একদম মিহি করে টুকরো করে নেব। রান্নাঘরে এই যে যন্ত্রটা, এটা আমার সব থেকে বেশি কাজে লাগে। কোনো জিনিস একদম ছোট ছোট করে পিস করতে গেলে এর একেবারে কোনো জুড়ি মেলা ভার। আর তাছাড়া আমাদের প্রত্যেকেরই পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে হতে হয়। এই মেশিনটা আসার পরে সেই সমস্যা অনেকটাই মিটে গেছে। পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি 2 মিনিটেই একদম মিহি মিহি করে কাটা হয়ে গেল। এই দেখুন। এবার টমেটোগুলোকে একটু মাঝারি সাইজ করে টুকরো করে নেব, কারণ এটাও আমি পেস্ট করে নেব। কারণ এর আগেও বেশ কয়েকটা রান্নাতে আমি আপনাদের বলেছি টমেটো আমি একদম পিস করে তরকারিতে দিতে অতটা পছন্দ করি না, তাতে খোসাগুলো মুখে পড়তে পারে। তার থেকে একেবারে পেস্ট করে দিলে কোনো ঝামেলাই রইল না। আর বিশেষ করে আমার বাড়িতে আমার মেয়ে আর তার বাবা দুজনেই টমেটো বেছে বেছে তরকারি থেকে তুলে তুলে তারপরে খাবে। মানে টমেটো যদি তাদের মুখে পড়ে গেছে, মানে তাতে যেন কি খারাপ জিনিস একটা ওরা খেয়ে ফেললো, এরকম ওদের মুখের ভাব হয়। তাই জন্যেই বাধ্য হয়ে পেস্ট করে দেওয়া হয়। এদিকে আলুগুলোকেও আমি 4 টুকরো করে কেটে নেব, কারণ এঁচোড়ে কিন্তু আলুর পিসটা একটু বড়ই রাখতে হয়। কথায় আছে না, এঁচোড় হলো গাছপাঠা। তা মাংসর তরকারিতে আলুগুলো একটু বড় না হলে কি আর চলে বলুন? এই আলুগুলো আমি অনেকক্ষণই খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে কি হয়, আলুর গায়ে কালো কালো দাগটা আর আসে না। আর এখন শুধু পিস করে নিচ্ছি। এবার রান্নাটা শুরু করব। আজ কিন্তু আমি একটা পেল্লাই কড়া নিয়েছি রান্না করার জন্য, কারণ আমাদের বাড়িতে এঁচোড় চিংড়ি খেতে সবাই খুব পছন্দ করে। সে আমার মেয়ে বলুন, তার বাবা বলুন, বা আমার মা বাবা দাদা প্রত্যেকে। তা সেই জন্যই করব, যখন একটু বেশি করেই করব। তার জন্য আজকে এই বড় কড়াটা নেওয়া হয়েছে। এতে আমি নিলাম বেশ খানিকটা তেল, আর তেল গরম হয়ে গেলেই তাতে চিংড়ি কটা ছেড়ে দিলাম ভাজবার জন্য। ওই দেখুন, কথা বলতে বলতে চিংড়িতে নুন হলুদ দেওয়া হয়নি। যাক, নুন হলুদটা এখানে দিয়ে দিই। খুব সামান্য 1/2 চামচ মতন হলুদ
আর হাফ চামচের থেকে একটু বেশি নুন। এটা আগে মাখিয়ে রাখা যেত, তা এখন দিলেও চলবে। আজ আর সকাল সকাল অফিসে দৌড়তে হয়নি, শরীরটা সকাল থেকে একটু খারাপই লাগছিল, তাই জন্য আজকে অফিস যাব সেই ভর দুপুরে। তাই সকালবেলা ভাবলাম এই রান্নাটা করে ফেলি, কারণ সাধারণত রান্নার ভিডিওগুলো আমি বিকেলেই করে থাকি। তা আজ বিকেলে আর বোধহয় হবে না, কারণ অফিসে তো এমনিতেই দেরি করে যাব, তাহলে আর কি করে হবে। তাই সকাল সকালই ভিডিওটা আজকে বানিয়ে ফেললাম। চিংড়িগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এইরকম একটা ভাজা হলেই কিন্তু চিংড়িগুলোকে আমরা এবার তুলে নেব। ছোটবেলায় যখন এরকম মা চিংড়ি মাছ ভাজতো না কোনো তরকারিতে দেওয়ার জন্য, তখন মনে হতো তরকারিতে পরে দেবে, দুটো আমার হাতে আগে দিক। কারণ চিংড়ি মাছ ভাজার যে গন্ধটা আসে, আহা, একদম মনে হয় ভাজা ভাজা চিংড়িগুলো যদি আগে দেওয়া যেত। ছোট থেকেই চিংড়ি মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। মানে চিংড়িকে মাছের পোকা বলা হয়, আর আমি হলাম চিংড়ির পোকা। আচ্ছা, এখানে ওই তেলেই আমি ফোড়ন দিলাম একটা বড় দারচিনি, 3টে তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা, আর দেবো এতে 3টে মতন এলাচ আর কয়েকটা গোলমরিচ। ব্যাস, এইটাই হলো ফোড়নে দিলাম। আমি তো খালি আমার কথাই বলে যাচ্ছি, আপনারাও আশা করি ছোটবেলায় চিংড়ি খেতে এরকম সবাই ভালোবাসতেন। আর ছোটবেলায় বা বলি কেন, ছোটবেলা হলে আমরা মুখে বলে ফেলি, আর বড়বেলা হলে চেপে রাখি। না হলে চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এরকম হাতে গোনা কয়েকজনই বোধহয় আছে। যাক, এদিকে ফোড়নটা একটু হয়ে যেতেই তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দাঁড়ান, এটা একটু ভালো করে হাত দিয়ে মুছে দিই, কারণ ওই বিদেশি স্টাইলে খুন্তি দিয়ে চেঁচে চেঁচে দিলে পাটি থেকে সবটা মশলা যাবে না। বেশ হাত দিয়ে চেঁচে মুছে যদি না রান্না করা যায়, তাহলে যেন আমাদের বাঙালিদের রান্নাই হয় না। এবার এই আদা রসুনটা একটু ভালো করে কষে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা। দেখেছেন টমেটোটা যা পেস্ট করেছি না, আমার মেয়ে আর তার বাবার মুখে টমেটোর খোসা লাগার কোনো চান্সই নেই, একদম সব পেস্ট হয়ে গেছে। তা আপনাদের বাড়িতেও যদি এই সমস্যা থেকে থাকে, আপনারাও কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারেন। এবার একে একে এর মধ্যে দেব 1 চামচ থেকে 1.5 চামচ মতন গুঁড়ো লঙ্কা, হাফ চামচ মতন হলুদ, আর হাফ চামচের একটু বেশি নুন, কারণ এই তেলেই আমরা যখন চিংড়িটা ভেজেছিলাম তখন তাতে নুন দিয়েছিলাম। এরপর বেশি নুন দিয়ে দিলে নুন পোড়া হয়ে যাবে। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো। এই জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি, এক্ষেত্রে আমার অবদান অনস্বীকার্য। কারণ বাজার থেকে কেনা জিরে ধনিয়া ওই ডাস্টগুলো আমি বিশেষ দিতে পছন্দ করি না। আর তাছাড়া আজকে লঙ্কা হলুদটা নেই বলে, তা নাহলে লঙ্কা আর হলুদ এটাও আমি বাড়িতে বেটে তারপরেই তরকারিতে দিই। আচ্ছা, সব শেষে দিলাম 1 চামচ চিনি। এবারে সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। বেশ কষতে কষতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে। আর যখন তেল আর মশলা দুজনে ঝগড়াঝাটি করে আলাদা হয়ে যাবে, তখনই আমরা এর মধ্যে দেব আলুগুলো। কারণ আলুটা এর মধ্যে দিয়ে সামান্য একটু কষে নিতে হবে, তা না হলে আলুর একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। অন্য সময় আলুটা আগে ভেজে নিই, কিন্তু আজকে এটা চন্দ্রমুখী আলু ছিল। এটা আবার আগে আগে ভেজে নিলে এত গলে যাবে যে তরকারিতে সব ঘেটে ঘুটে একাকার হয়ে যেত। তাই আগে থেকে আর ভাজিনি, এখনই দিলাম। সত্যিই কিন্তু খাসির মাংসর মতনই কষাটা তৈরি হয়েছে। দেখুন, কে দেখে বলবে এটা একটা নিরামিষ তরকারির কষা। যাক,
এঁচড়গুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। অন্য সময়ের এঁচড় হলে একটু নুন হলুদ দিয়ে আগে ভাপিয়ে নিতাম, কিন্তু আজকের এঁচড়টা দেখলাম একদম টাটকা, তাই আলাদা করে আর সেদ্ধ করতে হয়নি। এখানে দিয়ে বেশ এপার ওপার করে ভালো মতন কষে নেব, আর কষে নিয়ে চাপা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই আশা করছি বেশ নরম হয়ে যাবে। এত বড় পেল্লাই একটা কড়া না, নাড়তে গিয়েই আমার অবস্থা খারাপ, বারে বারে ধাক্কা খাচ্ছে। কষাটা প্রায় হয়ে গেছে দেখেছেন। এবার এর মধ্যে আমরা জলটা দিয়ে দেব। আর আমি এখানে প্রায় 1 বোতল মানে 750 গ্রাম মতন জল দিয়ে দিলাম, কারণ আমার এই বোতলটাতে 750 গ্রাম জলই ধরে। বেশ খুন্তিটা ভালো মতন ধুয়ে ধুয়ে জলটা দেব, কারণ খুন্তির মধ্যে অনেকটা মশলা লেগে আছে। আর জল দিয়ে আলু এঁচড় সবগুলোকে ভালো মতন করে জলে ডুবিয়ে দিতে হবে। আর ডুবিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দেব। এখন একদম ঢাকনা খোলা চলবে না। এখন 10-15 মিনিট ধরে ও নিশ্চিন্তে ফুটতে থাকুক। চলুন দেখি কেমন দাঁড়ালো। এই তো বেশ নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আর ঝোলের রংটাও হয়েছে দেখুন, একদম লাল টকটকে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব, কারণ চিংড়িটা দিয়ে আমরা কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না। চিংড়িটা দেওয়ার পরে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব, ব্যাস রান্না শেষ। এই চিংড়ির তেলটা কিন্তু একদম ফেলবেন না, এটাও এভাবে মুছে মুছে দিয়ে দেবেন, কারণ ওটাতে ভরপুর স্বাদ আছে। তাই একটু নেড়ে নিই। আর সবশেষে এই রান্নাতে আরও 2টো জিনিস দিতে হবে কিন্তু। এই যে 2 চামচ ঘি। আচ্ছা, এই অবস্থায় কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে দেবেন, কারণ কথায় আছে ঘি দেওয়ার পরে আর ফোটাতে নেই, তাতে নাকি ঘিয়ের স্বাদ চলে যায়। আর দিলাম 1 চামচ গরম মশলা। এই গরম মশলাটাও সম্পূর্ণ আমার বাড়িতে তৈরি। যাক, ঘি গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, মিনিট 5 মতন। তাহলে আজকের ভিডিও কিন্তু একদম শেষে চলে এসেছি। এঁচড়টা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে। ঘড়িতে এখন সবেই 11:30 বাজে, খেতে বসতে এখনও 1-1.5 ঘন্টা। যাক, একটু তো ধৈর্য ধরতেই হবে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমি অনেক উৎসাহ পাই এগিয়ে যাওয়ার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রকৃতি দিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম, আর প্রকৃতি দিয়েই আজকে আমরা ভিডিওটা শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।